আজকের আলোচনা বারুইপুরের ঘটনা নিয়ে। আপনারা বলুন তো, অপরাধের কি কোনো ধর্ম হয়? একজন ধর্ষক বা খুনির পরিচয় কি তার ধর্মীয় পরিচয় দিয়ে নির্ধারিত হবে, নাকি তার পরিচয় কেবলই একজন অপরাধী? পশ্চিমবঙ্গের বারুইপুরের ঘটনা আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই। একটি নাবালিকা কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় আজ পুরো রাজ্য স্তব্ধ, শোকার্ত। কিন্তু ঠিক এই আবহেই ওপার বাংলায়, মানে বাংলাদেশে বসে একদল তথাকথিত সাংবাদিক এবং উগ্রপন্থী সংবাদ মাধ্যম এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে এক নোংরা খেলা শুরু করেছে। আমার দেশ পত্রিকার মতো জামাত ঘেঁষা সংবাদ মাধ্যমের আজকের হেডলাইন কি দিয়েছে জানেন? তারা লিখছে, জনরোষ ধামাচাপা দিতে মরিয়া শুভেন্দু সরকার। আমরা এই বিষয়টা নিয়ে কিছু কথা আজকে বলবো, এবং সেই কথা বলার আগে আর একটা ছোট্ট স্কুপ নিউজ আপনাদেরকে দিয়ে দিই। আপনারা জানেন যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং প্রথমে গতকাল আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মোট 4 জন। এই 4 জনের মধ্যে একজন অভিযুক্ত যে ওই মেয়েটিকে নিয়ে গিয়েছিল, রাস্তায় থেকে ডেকে নিয়ে গিয়েছিল ওই ধর্ষণ এবং খুনের জায়গায়, এবং যে একজন প্রধান অপরাধী সেই প্রভাস মণ্ডলকে নিয়ে গতকাল রাতে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল, এবং রাত প্রায় 1টা নাগাদ গিয়েছিল যা খবর পাচ্ছি। সেখানে গিয়ে পুনর্নির্মাণ করবার সময় রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সেই যে অপরাধী প্রভাস মণ্ডল, সে তার কাছে যে কনস্টেবল ছিল সেই কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে সে পালাতে যায়, এবং সে যখন পালাচ্ছে সে গুলিও পর্যন্ত চালিয়েছিল, এই খবরটা কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও সেই গুলি কারো লাগেনি, কিন্তু যখন সে পালিয়ে যাচ্ছিল তখন পুলিশকে বাধ্য হয়ে গুলি চালায় তখন, এবং সেই গুলিতে সে আহত হয় মারাত্মকভাবে। তাকে হাসপাতালে, বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তার মৃত্যু হয়। তাকে বলা হয় যে ব্রড ডেড, অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে। তার মৃত্যুর খবরে পেয়ে এই প্রভাস মণ্ডলের মা, তার নিজের মা বলেছে, আমার ছেলে যে মরে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, এর জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই, ভালো হয়েছে। তো এইবার আসি, এই খবরটা দিয়ে আসি এই ঘটনায় বাংলাদেশে কিভাবে এইটা নিয়ে রাজনীতি শুরু হয়েছে, এবং এই রাজনীতির পেছনে সেখানকার হিন্দুদেরকে সবক শেখানো, তাদের উপর নতুন করে আক্রমণ করার একটা প্রচেষ্টা যে তৈরি হচ্ছে, সেটা নিয়েই এখনকার এই আলোচনাটা করব। সেইটাই উদ্দেশ্যেই কিন্তু এই প্রচার, সেখানে অপপ্রচার শুরু হয়েছে বাংলাদেশে। পুরো খবরটার দিকে তাকালে আপনার গা শিউরে উঠবে। কিভাবে একটা চরম অপরাধকে, একটা বাচ্চার মৃত্যুকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার হাতিয়ার বানানো হচ্ছে বাংলাদেশে। নিহত মেয়েটি মুসলমান আর অভিযুক্তরা হিন্দু। প্রসঙ্গত বলে রাখি, এইটাই হচ্ছে ওদের প্রোপাগ্যান্ডা ছড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু এই প্রসঙ্গে বলি যে চতুর্থ যে গ্রেপ্তারিটা হয়েছে সেটা কিন্তু একটি মুসলিম, এই ব্যাপারে, এই খুন ধর্ষণের মামলায়। যাই হোক, আমার বক্তব্য সেটা নয়। এরা যে সবাই হিন্দু, এটাই ওদের প্রোপাগ্যান্ডা ছড়ানোর জন্য যথেষ্ট। মৃতদেহের ওপরে দাঁড়িয়ে তারা রাজনীতি করছে, ভুক্তভোগী পরিবারের বয়ানকে বিকৃত করছে। কেন? কারণ পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার আর শুভেন্দু অধিকারী সরকারকে কালিমালিপ্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে পরাজয়ের পর এই আমার দেশ এবং এর স্বগোত্রীয় পত্রিকাগুলো, তারা কি মরা কান্না কেঁদেছে এবং জামাত কি কান্না কেঁদেছে সেটা আপনারা জানেন, নতুন করে আর সেটা বলবো না। তো আজকে এই সরকারকে কালিমালিপ্ত করতে হবে, কিন্তু আজ আমরা এই প্রতিবেদনে এই প্রোপাগ্যান্ডা একেবারে ধুয়ে দেব।
আজ তথ্যের মুখোমুখি দাঁড় করাবো সেই ঢাকার মিডিয়াকে, যারা নিজেদের দেশে হিন্দু মেয়েদের ওপর হওয়া নারকীয় অত্যাচার নিয়ে মুখে কুলু পেটে বসে থাকে আর ভারতের দিকে আঙুল তোলে, মিথ্যে খবর ছড়ায় ভারতে মুসলিমরা তাদের নাকি গণহারে তাদের হত্যা করা হচ্ছে ইত্যাদি। মুসলিম মেয়েদের ব্যাপারটা যে উল্টো, সেটা আজকে তাদের বোঝাবো। আজ লাইভ এক্সরে হবে ওপার বাংলা আর এপার বাংলার বিচার ব্যবস্থার। শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজ সত্য কথা বলতে আমরা কোনো দ্বিধা করব না। প্রথমে আসা যাক বারুইপুরের ঘটনায়। ঘটনাটি ঘটার পর শুভেন্দু অধিকারী সরকার বা আমাদের পুলিশ প্রশাসন কি হাত গুটিয়ে বসেছিল? একদমই নয়। জাস্ট 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আর শুধু কি গ্রেপ্তার, শুভেন্দু অধিকারী নিজে গিয়েছেন সেই নির্যাতিতা যে নিহত মেয়েটি তার বাড়িতে, তার বাবা মার সাথে দেখা করেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই তাদের মেয়ের যেভাবে নিহত হয়েছে মেয়ে, তার উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার পাবেন তারা। এবং তার বাবা মা সে কথা শুনে খুশি। তারা বলেছেন যে মুখ্যমন্ত্রীর উপরে আমাদের পুরো বিশ্বাস আছে। অথচ বাংলাদেশের পত্রিকা বলছে শুভেন্দু সরকার, শুভেন্দু গভর্নমেন্ট তারা ধামাচাপা দিতে চাইছে এই ঘটনা। নক্কারজনক বললে কম বলা, এরা সাংবাদিক, এরা সংবাদপত্র। বলি গত রাতে কি হয়েছে সেই ঘটনায়। আইনের শাসন কাকে বলে তা গতকাল রাতে বারুইপুরের পুলিশ দেখিয়েছে। আগে যে খবরটা দিলাম, ঘটনার পুনর্নির্মাণের জন্য যখন প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল, সে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, আর পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে তামাশা দেখেনি। আত্মরক্ষার্থে এবং একজন দাগী অপরাধীকে রুখতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, যাকে সহজ বাংলায় বলা যায় এনকাউন্টার। এনকাউন্টারে খতম হয়েছে সেই নরপিশাচ প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলের ধর্মীয় পরিচয় কি ছিল তা ভারতের পুলিশ দেখেনি। সে হিন্দু নাকি মুসলমান তা ওই হিন্দুত্ববাদী বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার বিচার করেনি। বিচার করেছে তার অপরাধের। ভারতের মাটিতে পক্সো আইন এবং ফাস্ট ট্র্যাক কোর্টের যে পরিকাঠামো রয়েছে, সেখানে অপরাধীর ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। অথচ ঢাকা থেকে বসে এজেন্ডাধারীরা, মিডিয়াগুলো, এজেন্ডাধারী মিডিয়া, তারা বলছে কি, তারা বলছে যে শুভেন্দু সরকার হিন্দু অপরাধীদের বাঁচাতে মরিয়া। বলি চোখ দুটো কি অন্ধ হয়ে গেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের? নাকি প্রোপাগ্যান্ডা ছড়াতে ছড়াতে মগজটাই একেবারে পচে গেছে? যে অপরাধী পুলিশের গুলিতে মরলো তাকে বাঁচানোর চেষ্টা কোথায় দেখলেন তারা? ধামাচাপা দেওয়ার চেষ্টা কোথায় দেখলেন তারা? আসলে কি জানেন, এদের উদ্দেশ্য বিচার পাইয়ে দেয়া নয়, এদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটি সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা এবং সেই অশান্তির আগুন বাংলাদেশে ছড়িয়ে সেখানকার যেসব হিন্দু পরিবার আছে তাদের উপরেও সেই আগুনটাকে ছড়িয়ে দেয়া। এইটাই তাদের উদ্দেশ্য। চলুন এবার একটু ওপার বাংলা যারা এত সমালোচনা করছে তাদের দিকে তাকানো যাক। যে আমার দেশ পত্রিকা আজ ভারতের আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছে, তাদের একটু আয়না দেখাই। বাংলাদেশে হিন্দু মেয়েদের এবং হিন্দু পরিবারের উপর যে পদ্ধতিগত প্রাতিষ্ঠানিক অত্যাচার চলে তা নিয়ে কটা হেডলাইন করেছে তারা। আমরা ভুলে যাইনি পটুয়াখালীর সে নৃশংস ঘটনা, আমরা ভুলে যাইনি দীপুচন্দ্র দাসের ভয়াবহ হত্যাকাণ্ড। বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতা হয়, যখনই কোনো ক্ষমতার রদবদল হয়, সবার আগে সব টার্গেট করা হয় কাদের? ওখানকার সংখ্যালঘু হিন্দুদের। তাদের বাড়িঘর জ্বালানো হয়, মন্দিরে ভাঙচুর চালানো হয়, আর তাদের মা বোনেদের ওপর নেমে আসে চরম যৌন নির্যাতন। সেই যে মেয়েটি যাকে একদল দুষ্কৃতী এবং বলি বাংলাদেশের মুসলিম দুষ্কৃতীরা, ধর্ষকরা যখন তাকে নির্যাতন করছে, তার উপরে চড়াও হয়েছে, তাকে ধর্ষণ করছে, তার মা
তার মা করুণ কণ্ঠে বলেছিল শুধু একটা কথা, বাবা তোমরা এক এক করে এসো, আমার মেয়েটা বাচ্চা, ওকে বাঁচতে ও সহ্য করতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশ, সেখানকার হিন্দু মেয়েদের উপরে অত্যাচারের ছবি। আমি ঢাকার ওই সাংবাদিকদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে হিন্দু মেয়েদের উপর নির্যাতনকারী কোন মুসলিম ধর্ষক বা অপরাধীর ক্ষেত্রে আজ পর্যন্ত আপনাদের পুলিশ প্রশাসন কি কোনো এনকাউন্টার করেছে? আজ পর্যন্ত কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে দাঁড়িয়ে 3 মাসের মধ্যে কোনো অপরাধীর ফাঁসি হয়েছে? না, হয়নি। সেখানে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কারণ তারা জানে যে তাদের মাথায় আছে উগ্রপন্থী রাজনৈতিক দল এবং সেই দলের সরকারের ছাতা। সেখানে পুলিশ নিষ্ক্রিয় দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। দীপুচন্দ্র দাসের হত্যার বিচার আজ কোথায়? নোয়াখালী, রংপুর কিংবা সালার ঘটনার বিচার কোথায়? বিচারের বাণী সেখানে নীরবে নিভৃতে কাঁদে। নিজেদের দেশের এই চরম বিচারহীনতার সংস্কৃতি ঢাকা দিতেই কি আজ ভারতের একটা ঘটনা নিয়ে এত লাফালাফি করছে বাংলাদেশের আমার দেশ এবং তার স্বগোত্রীয় মেইনস্ট্রিম পত্রিকাগুলো? আসি বাংলাদেশে মুসলিম নারীদের পরিস্থিতি, সেই প্রসঙ্গে। আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশে শুধু হিন্দু মেয়েদের শিকার হয়, হিন্দু মেয়েরাই শিকার হয়। না, তা নয়। প্রোপাগ্যান্ডার আড়ালে আসল সত্যটা আরো ভয়ানক। বাংলাদেশের নিজস্ব মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার মেয়েরাও, তারাও কিন্তু সেখানে সুরক্ষিত নন। ওখানকার মানবাধিকার সংস্থাগুলো যেমন আইন ও সালিশ কেন্দ্র, তাদের বার্ষিক রিপোর্ট তুলে দেখুন। প্রতি বছর হাজার হাজার নারী ও শিশু সেখানে নির্মম ধর্ষণের শিকার হন, তারপর তাদের শ্বাসরোধ করে বা পুড়িয়ে হত্যা করা হয়। আর এইসব অপরাধের বিচারের হার কত জানেন? বাংলাদেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সমীক্ষা বলছে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মামলায় অপরাধীদের শাস্তি পাওয়ার হার 1% কম। 1%, ঠিকই শুনেছেন, মাত্র 1%। তার মানে 99% ক্ষেত্রে অপরাধীরা কোনো না কোনো উপায়ে পার পেয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রভাব, টাকার খেলা কিংবা তদন্তের চরম গাফিলতি কিংবা সেখানকার পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই হলো ওপার বাংলার বিচার ব্যবস্থার আসল কঙ্কালসার চেহারা। যে দেশের বিচার ব্যবস্থা নিজের দেশের মেজরিটি বা মাইনরিটি কোনো মেয়েরই নিরাপত্তা দিতে পারে না, যে দেশের 1% অপরাধীও শাস্তি পায় না, সেই দেশের উগ্রপন্থী মিডিয়া, আমি এদেরকে বলবো এরাই উগ্রপন্থী আসল। এই মিডিয়া আজ ভারতকে মানবাধিকার আর আইনের শাসন শেখাতে আসছে। নিজেদের ব্যর্থতা লুকোতে, নিজেদের দেশের মানুষের ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে দিতে তারা ভারতের এই ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে এবং এই চেষ্টার পরিণামে বাংলাদেশে বেঁচে পড়তে থাকা যা 8%-এরও কম হিন্দু আছে তাদেরকে নতুন আক্রমণের সামনে ফেলে দেওয়ার চক্রান্ত এগুলো। অথচ একবারও এরা বলে না 1971-এ বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সেখানে 23% উপরে হিন্দুরা ছিল। আজকে সেই হিন্দুরা কোন ভালোবাসার অত্যাচারে তারা আজকে 8% নেমে এলো, এ কথাটা তারা বলে না। আসুন একটা সহজ তুলনা করি, যা দেখলে দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা হয়ে যাবে। আইনি কঠোরতা, এই ব্যাপারে পশ্চিমবঙ্গের কিংবা ভারতের কি এখানকার আইন? এখানে পক্সো আইন আছে, এখানে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার হয়। বাংলাদেশে সেখানে ট্রাইব্যুনাল থাকলেও রাজনৈতিক প্রভাবে বছরের পর বছর মামলা ঝুলে থাকে। রামিজার মতো ভাগ্যবতী সেখানে খুব কম থাকে। রামিজাকে চিনতে পেরেছেন, বাচ্চা মেয়েটি, তাকে ওখানে দর্শন খুন করা হয়েছে। এরপর পুলিশি পদক্ষেপের হিসাবটা দেখুন। পশ্চিমবঙ্গে অপরাধীর ধর্ম না দেখে কঠোর অ্যাকশন নেওয়া হয়। বারুইপুরের ঘটনায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং এনকাউন্টার হয়েছে। আর বাংলাদেশে অপরাধী উগ্রপন্থী বা প্রভাবশালী হলে পুলিশ নিষ্ক্রিয়। এনকাউন্টার বা দৃষ্টান্তমূলক শাস্তির নজির একটাও নেই। মিডিয়ার ভূমিকাটা কি? পশ্চিমবঙ্গে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয় এবং ন্যায় বিচারের দাবি তোলে। আর বাংলাদেশ
ওখানে আমার দেশের মতো পত্রিকাগুলো অপরাধের মধ্যেও ধর্মীয় মেরুকরণ খোঁজে এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। প্রিয় দর্শক, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইনের চোখে সবাই সমান। অপরাধী কোন ধর্মের তা দেখে এখানে সাজা ঠিক হয় না। বারুইপুরের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা, আজ বাংলাদেশের বিচার ব্যবস্থা উগ্রপন্থীদের পকেটে বন্দী হয়ে আছে। শেষ করি আলোচনা। বারুইপুরের সেই নিষ্পাপ মেয়েটি আজ আমাদের মধ্যে নেই। তার পরিবারের এই ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা নিশ্চিত ভারতের মাটিতে দাঁড়িয়ে তার পরিবার সম্পূর্ণ ন্যায় বিচার পাবে, এবং সেটা পাবে এই শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে। এর আগে দুধেল গাইদের যে সরকার ছিল মমতা ব্যানার্জি, কিংবা তারও আগে 34 বছর ধরে যে সরকার ছিল বামেদের, কমিউনিস্টদের সরকার, তাদের আমলেও হাঁসখালি ধর্ষণ কাণ্ড হয়েছিল। বাস থামিয়ে কোনো বিচার হয়নি, বিচার পায়নি, কারণ ধর্ম দেখে তারা সেদিন করেছিল। কিন্তু হিন্দুত্ববাদী এই সরকার, তারা ধর্ম দেখে না। ভারতের মাটিতে দাঁড়িয়ে এই মেয়েটির পরিবার, বারুইপুরের মেয়েটির পরিবার সম্পূর্ণ ন্যায় বিচার পাবে। কোনো অপরাধী ছাড় পাবে না। তা সে প্রবাসের মতো এনকাউন্টার হোক বা অন্য কোনো কারণে কোনো ব্যাপারেই হোক না কেন, তাদের বিচার হবে। আর ওপার বাংলার প্রোপাগান্ডাবাজদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, মৃতদেহ নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় যে আপনাদের এই সস্তা উস্কানিতে পা দেবে। এখানে শুভেন্দু অধিকারী সরকার অপরাধীদের জম, তাদের রক্ষাকর্তা নয়। নিজেদের দেশের দিকে বরং তাকান, নিজেদের মা বোনেদের দিকে তাকান, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। সেটা না করে ভারতের দিকে আঙুল তোলার এই আঙুলটাকে সরিয়ে নিজেদের ঘাড়ে, নিজেদের দিকে দিন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের মিডিয়ার এই নোংরা অপপ্রচারের আসল উদ্দেশ্য কি? সেটা কি ওখানে আবার হিন্দুদের উপরে এই নিয়ে আবার অত্যাচার চালানো? সেই চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে। কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই সত্যটা সবার কাছে পৌঁছে দিতে প্রচুর শেয়ার করুন। হিন্দিতে একটা খুব চেনা প্রবাদ বা বাগধারা আছে, সেটা হলো নেহলে পে দহলা। এর সোজা বাংলায় মানেটা হলো দাঁত ভাঙা জবাব দেয়া। এটাকে অনেকটা আমরা আমাদের এতে বলতে পারি, মানে একটা চালের ওপরে আর একটা বড় চাল দেয়া। আর বাংলাতে এর আর একটা অর্থ করে নেওয়া যায়, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। তো এই নহলে পে দহলা এইটা দিয়ে দিল ভারত। কিভাবে দিল জানেন? যে আপনারা কয়েকদিন আগে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন চীন সফরে। মালয়েশিয়া সেরে চীনে গিয়েছিলেন সফর করতে, এবং সেখানে চীনের সঙ্গে অনেকগুলো চুক্তি হয়েছে, বেশ কিছু মৌ স্বাক্ষর হয়েছে। খবর আসছে চুক্তি না হলেও কথাবার্তা এগিয়েছে তিস্তা বাঁধ প্রকল্প নিয়ে, লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ করা নিয়ে, মোংলা বন্দর সেটা নিয়ে, এবং আরো অনেক বিষয় নিয়ে হয়েছে। কিন্তু এটা অনেকেই মনে করছিল চীন এবং বাংলাদেশ যে ভারতের ওপরে এর একটা খুব বড় প্রভাব পড়বে। ভারতের ওপরে কেন প্রভাব? তার কারণ হচ্ছে, আপনারা জানেন, যারা ভূ রাজনীতির খবর রাখেন তারা জানেন যে চীন স্ট্রিং অফ পার্লস, মানে মুক্তোর মালা দিয়ে ভারতকে ঘিরে রাখার চেষ্টা করেছে। আর ভারতও তার ডায়মন্ড নেকলেস দিয়ে আবার চীনকে ঘেরার চেষ্টাও করেছে। এই প্রক্রিয়া চলমান। এই চলমান প্রক্রিয়ার মধ্যে বর্তমানে উঠে এসছে আমাদের বাংলাদেশ এবং চীন, এই দুজনের চুক্তির কথা, এদের প্রণয়ের কথা। আর এর পাল্টা চাল দিয়ে দিল ভারত। কিভাবে? সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে তিনি আছেন ইন্দোনেশিয়া সফরে আছেন। এই ইন্দোনেশিয়া সফরে গিয়ে তিনি কিছু চুক্তি করেছেন। এই চুক্তিগুলো যদি একবার তাদের দিকে নজর দিই, তাহলে দেখতে পাবো যে
এটা কিভাবে চীনের দুশ্চিন্তার কারণ হয়ে গেছে এই চুক্তিগুলো। এই জন্যই বলেছি নেহলা নেহলে পে তেহলা। আসবো সেই আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে প্রায় $630 মিলিয়ন মূল্যের প্রতিরক্ষা চুক্তি। ভারতের অস্ত্রের কোনো দাম নেই বাংলাদেশের কাছে, বাংলাদেশ এইটাই মনে করে যে চীনের অস্ত্রের খুব দাম, কিন্তু ইন্দোনেশিয়া তারা কিনছে ভারতের কাছ থেকে এই বিরাট মূল্যের অস্ত্র, $630 মিলিয়ন এই মূল্যের অস্ত্র ভারতের কাছ থেকে কিনছে। অস্ত্রের মধ্যে কি আছে? ব্রহ্মস। ফিলিপাইন এবং ভিয়েতনাম এর আগে ভারতের কাছ থেকে ব্রহ্মস মিসাইল নিয়েছে। এরপরে ইন্দোনেশিয়া হলো তৃতীয় আসিয়ান কান্ট্রি যারা ভারতের কাছ থেকে বিশ্বের অন্যতম দ্রুতগামী এই সুপারসনিক ক্রুজ মিসাইল কিনছে। প্রাথমিকভাবে 2টি ব্যাটারি কিনছে। এই মিসাইলগুলো সমুদ্রের উপকূল রক্ষা এবং যুদ্ধ জাহাজে মোতায়েন করা হবে। দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আধিপত্য এবং আগ্রাসনের জবাবে ইন্দোনেশিয়া তাদের সামুদ্রিক সীমানা সুরক্ষিত করতে এই মিসাইল ব্যবহার করবে। ব্রহ্মস মিসাইল তার কি ক্ষমতা সেটা অপারেশন সিন্দুরে দেখা গেছে। এছাড়া ইন্দোনেশিয়া কিনছে ভারতের থেকে অস্ত্র নামে, এটা হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিআর গোত্রের অস্ত্র মিসাইল, আকাশ থেকে আকাশে আঘাত হানার মিসাইল। এটা ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে থাকা রাশিয়ান সুখোই যুদ্ধ বিমানের সঙ্গে এটি যুক্ত করা হবে। এই প্রথম ভারত এই মিসাইলটি কোনো দেশে রপ্তানি করছে, ইন্দোনেশিয়া প্রথম কান্ট্রি। এটা বোঝা যায় ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শক্তির প্রমাণ এটা। এছাড়া অস্ত্র ছাড়া আর কি হয়েছে? আর যে চুক্তিটা হচ্ছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একেবারে মালাক্কা উপরের দিকে মালাক্কা প্রণালীর একেবারে মুখে সাবাং বন্দর, সেই বন্দর সেইখানটায় হচ্ছে। এই বন্দরটি ইন্দোনেশিয়া যা কিনা সমুদ্রের সুমাত্রার উত্তর প্রান্তে ওয়ে আইল্যান্ডের কাছে অবস্থিত। এটা হচ্ছে মালাক্কা প্রণালীর চোখ পয়েন্ট যদি বলা হয় তাহলে এইটা। মালাক্কা প্রণালী হলো বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ নৌপথ। চীনের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় 80 থেকে 90% তেল এবং সামগ্রিক বাণিজ্যের একটা বিরাট অংশ এই মালাক্কা প্রণালী বা স্ট্রেট অফ মালাক্কা দিয়ে যায়। হরমুজ প্রণালীর যত গুরুত্ব, মালাক্কা প্রণালীর গুরুত্ব চীনের কাছে তার কয়েক গুণ। এবং এর মুখেই ওই যে এই জন্যই এটাকে বলা হয় চীনের যেটা মালাক্কা ডিলেমা বলা হয়। চীন সবসময় ভয় পায় যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে শত্রুপক্ষ যদি এই প্রণালী বন্ধ করে দেয় তবে চীনের অর্থনীতি সচল রাখা অসম্ভব হয়ে পড়ে। ভারতকে ঘিরতে চীন ব্যবস্থা করছে তো, কিন্তু চীনকে ঘিরতে ভারতও যে ব্যবস্থা করছে এটা তার উন্নয়ন। তাহলে এইবার বলি ওই সাবাং বন্দর যেটার কথা শুরু করলাম, ভারত ও ইন্দোনেশিয়া যৌথভাবে ঠিক করেছে, চুক্তি করেছে এই সাবাং বন্দরের উন্নয়ন করবে। এটা মালাক্কা প্রণালীর ঠিক প্রবেশ দ্বারে অবস্থিত। এখানে ভারতের উপস্থিতি মানেই চীনের প্রধান বাণিজ্য পথের ওপর সরাসরি নজরদারি করার ক্ষমতা অর্জন করা। সাবাং বন্দর এবং গ্রেট নিকোবর প্রজেক্ট, ভারতের মধ্যে গ্রেট আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসে যে গ্রেট নিকোবর প্রজেক্ট, এই দুটো খুব কাছাকাছি। দুটোর মধ্যে 100 নটিক্যাল মাইলেরও কম দূরত্ব। ভারতের নিজস্ব গ্রেট নিকোবর প্রজেক্ট, যেখানে একটি বিশাল ট্রান্সশিপমেন্ট পোর্ট এবং সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে, এবং ইন্দোনেশিয়ার সাবাং বন্দরের মধ্যেকার দূরত্ব যেটা বললাম 100 নটিক্যাল মাইলেরও কম। এই দুটি অবস্থান মিলে মালাক্কা প্রণালীর উত্তর প্রবেশদ্বারে একটি কৌশলগত কাঁচি বা
স্ট্র্যাটেজিক স্কুইজ, মানে দুদিক থেকে ঘিরে ফেলার মতো অবস্থান তৈরি করে ফেলেছে ভারত। ভারতীয় নৌবাহিনী এখন গ্রেট নিকোবর এবং সাবাং এই দুটো উভয় প্রান্ত থেকেই মালাক্কা প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করা যে কোনো চীনা যুদ্ধ জাহাজ বা সাবমেরিনের উপর সব সময় নজরদারি চালাতে পারবে। চীন আসছিল না তিস্তায় কাজ করে চিকেন নেকের উপরে নজরদারি রাখবে, তো চীনের উপরে নজরদারি তার থেকে বেশি করা হয়েছে। একটু ছবিটা দেখাই আপনাদের মালাক্কা প্রণালী, তাহলে গ্রেট নিকোবর, তাহলে পরিষ্কার হবে আরো ব্যাপারটা। দেখুন, এই হচ্ছে গ্রেট নিকোবর, এখানে এই যে এখানটা গ্রেট নিকোবর এখানে, আর মালাক্কা প্রণালী হচ্ছে এই যে গ্রেট নিকোবর, এখান থেকে এই এখানে নিচে নেমে আসছে, এই যে এখানটায় দেখছেন গ্রেট নিকোবর এইখানটাতে। এইবার এই যে হচ্ছে গ্রেট নিকোবর, এইবার এখান থেকে খুব কাছেই হচ্ছে বান্দা, এবং এখানে এইটা হচ্ছে মালাক্কা প্রণালী। এই যে মালাক্কা স্ট্রেট, মালাক্কা প্রণালী দেখুন এখানকার ম্যাপটা। তো এই ম্যাপটা এইখানটাতে যেভাবে তৈরি হয়েছে, যেভাবে রাখা আছে, তাতে চীনের দুশ্চিন্তার খুব কারণ হয়ে গেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ভারতীয় নৌবাহিনী এখন গ্রেট নিকোবর এবং ইন্দোনেশিয়ার সাবাং এই ওপর নিচে দু জায়গা থেকে মালাক্কা প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করা চীনের যুদ্ধজাহাজ বা সাবমেরিনের ওপর সব সময় নজরদারি চালাতে পারবে। চীনের দুশ্চিন্তার আসল কারণটা কি? চীন এতদিন ভারতকে হিন্দ মহাসাগর, ইন্ডিয়ান ওশানের শক্তি হিসেবে দেখত এবং নিজেরা দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর, প্যাসিফিকে আধিপত্য বিস্তার করছিল। কিন্তু এই চুক্তির মাধ্যমে ভারত সরাসরি চীনের ঘরের দোরে সেখানে পৌঁছে গেল, নিজের কৌশলগত অবস্থান মজবুত করলো ভারত। ভারতকে ঘিরে ফেলার যে নীতি চীন নিয়েছিল, ওই যে স্ট্রিং অফ পার্লস যার কথা বললাম, চীন যেভাবে ভারতের চারপাশে স্ট্রিং অফ পার্লস নীতি বা বিভিন্ন দেশে বন্দর তৈরি করে ভারতকে ঘিরে ফেলছিল, শ্রীলঙ্কায় হাম্বানটোটা, বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ইত্যাদি, এরকম সবগুলো। তারপরে এদের কাছে হচ্ছে ওখানে থাইল্যান্ডে, মায়ানমারে সেখানে বন্দর কিনে নিয়ে নিচ্ছে। তো সেইটা যেভাবে ঘিরছিল ভারতকে, ভারত এখন করছে কি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এবং ভিয়েতনামের সাথে জোট বেঁধে চীনকে উল্টো চাপে ফেলে দিচ্ছে। নৌবহরের ওপর চাপ কিরকম? ভারত মহাসাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি বা নেভি, যেটা তার নাম পিপলস লিবারেশন আর্মি নেভি, তার আনাগোনা রুখতে এই ভারত ইন্দোনেশিয়া অক্ষ যে জোটটা হলো, এটা অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে। আসিয়ান অঞ্চলে ভারতের প্রভাব এর ফলে ভীষণভাবে বেড়ে গেল। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি, এটা মাথায় রাখবেন, এবং মুসলিম প্রধান দেশ। তাদের সাথে ভারতের এই স্তরের সামরিক ও কৌশলগত পার্টনারশিপ চীনের অর্থনৈতিক ও সামরিক দাদাগিরির বিরুদ্ধে একটা শক্তিশালী আঞ্চলিক প্রতিরোধ গড়ে তুলল। সংক্ষেপে বলতে গেলে এই সফর এবং চুক্তিগুলোর মাধ্যমে ভারত ও ইন্দোনেশিয়া 21 শতকের ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সমীকরণ চিরতরে বদলে দিল, যা নিশ্চিতভাবেই চীনের বেজিং এর ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবার এর সাথে আর একটা জিনিসকেও আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে কয়েকদিন আগেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, তিনি ভারত সফর করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের যে চুক্তিগুলো হয়েছে, তাকে নিঃসন্দেহে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন বা কৌশলগত সর্বাত্মক বিস্তার বলা যায় নিঃসন্দেহে। কেন? ইন্দোনেশিয়ার সাথে ভারতের চুক্তিটি যদি
চীনের জন্য সামুদ্রিক পথে চোক পয়েন্ট বা ফাঁদ তৈরির অস্ত্র হয়, তবে জাপানের সাথে চুক্তিটা চীনের চারপাশ জুড়ে একটা শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক বেষ্টনী গড়ে তোলার সমান। কেন এটা একটা সর্বাত্মক বা কম্প্রিহেন্সিভ কৌশলগত বিস্তার, তা কয়েকটা মূল কারণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমার কথাটা আমি বলছি। এক হচ্ছে, প্রথমবার যৌথ প্রতিরক্ষা উৎপাদন করবে ভারত আর জাপান একসাথে। এতদিন ভারত ও জাপানের সামরিক সম্পর্ক ছিল কেবল যৌথ মহড়া, যেমন মালাবার বা ধর্ম গার্ডিয়ান ইত্যাদি, এবং আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু 2026 সালের এই সামিটে এক ঐতিহাসিক বাঁক এলো। কিরকম? ইউনিকর্ন প্রজেক্ট। ইউনিকর্ন প্রজেক্ট হলো ভারত ও জাপান যৌথভাবে নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য তৈরি করছে, খেয়াল করবেন আবার, নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য তৈরি করছে অত্যন্ত আধুনিক রেডিও অ্যান্টেনা ইউনিকর্ন, যার পুরো কথাটা হলো ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা। এটা যুদ্ধজাহাজকে গোপন করে নিয়ে যাবে, যাতে স্টেলথ হবে, মানে শত্রুর র্যাডারে ধরা পড়বে না, মানে ধরা না পড়ার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় এই স্টেলথ লাগালে অ্যান্টেনা। প্রতিরক্ষা প্রযুক্তির হস্তান্তর। জাপান নিজের দীর্ঘদিনের শান্তিবাদী বা প্যাসিফিস্ট নীতি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তাদের গ্রহণ করতে বাধ্য হয়েছিল, সেই নীতি শিথিল করে ভারতের সাথে যৌথ প্রতিরক্ষার এই চুক্তিটি করছে। এটি মেক ইন ইন্ডিয়া ফ্রেমওয়ার্কের আওতায় ভারত ও জাপান ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে প্রথম কোনো বড় যৌথ উদ্যোগ। এছাড়া মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস MDA এবং স্যাটেলাইট নজরদারি ভারত জাপান একসাথে মিলে করবে। ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগর, এই বিস্তীর্ণ জলরাশিতে চীনের সাবমেরিন এবং গুপ্তচর জাহাজ বা স্পাইশিপ, তাদের গতিবিধি ট্র্যাক করার জন্য ভারত এবং জাপান এই প্রথম হাত মেলালো। জাপানের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির সাথে ভারতের সামুদ্রিক নজরদারির নেটওয়ার্ক যুক্ত করে তৈরি হচ্ছে একটি অভেদ্য নজরদারি বলয়। তৃতীয়ত, ইকোনমিক সিকিউরিটি এবং সাপ্লাই চেইন দু দেশের মধ্যে পুনর্গঠন করা হলো। কেবল সামরিক দিক দিয়ে চীনকে রোকা সম্ভব নয়, এটা ভারত ও জাপান দুজনেই ভালো করে বোঝে। তাই এবার এই দুই দেশ জয়েন্ট ডিক্লারেশন অন ইকোনমিক সিকিউরিটি বা অর্থনৈতিক নিরাপত্তার যৌথ ঘোষণা জারি করেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ক্রিটিক্যাল মিনারেলস এর ক্ষেত্রে চীনের উপর সারা বিশ্ব যেভাবে নির্ভরশীল সেটাকে কমিয়ে দেয়া। জাপান আগামী 1 দশকে ভারতে 10 ট্রিলিয়ন ইয়েন, বিশাল অঙ্কের প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেই বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতে, যেটা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের ওপর থেকে। বাংলাদেশে কিন্তু জাপানের কাছ থেকে সব থেকে বেশি ঋণ নিয়েছে বাংলাদেশ, আর সেখানটায় নিশ্চিতভাবেই বাংলাদেশের ওপর থেকে তুলে নিয়ে এসে ভারতের ওপরে এখন নজর দেবে জাপান, যা ভারতের উৎপাদন শিল্প বা ম্যানুফ্যাকচারিংকে চীনের বিকল্প হিসেবে দাঁড় করাতে সাহায্য করবে। এছাড়া মিনি ল্যাটারালস বা বহুপাক্ষিক কৌশলের জন্ম হয়েছে ভারত জাপান চুক্তির মাধ্যমে। এই চুক্তিতে ভারত ও জাপান যৌথভাবে ফিলিপাইনের সাথে একটি 1.5 ট্র্যাক পলিসি ডায়ালগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিপাইন্স এমন একটি দেশ যার সাথে দক্ষিণ চীন সাগরে চীনের প্রতিনিয়ত বিরোধ চলে। ভারত এখন ইন্দোনেশিয়া, জাপান এবং ফিলিপাইনের মতো দেশগুলোকে এক সুতোয় বাঁধছে। এই যে একে কেন কম্প্রিহেন্সিভ বা সর্বাত্মক বিস্তার বলা হচ্ছে বুঝলেন? কারণ ভারত এখন চীনের বিরুদ্ধে কোনো একা ফ্রন্টে খেলছে না। ভারত মহাসাগরে ইন্দোনেশিয়ার সাবাং বন্দর, ভারতের গ্রেট নিকোবর প্রজেক্ট যদি চীনের বাণিজ্য পথ আটকে দেওয়ার ক্ষমতা রাখে,
ওয়েস্ট ফ্রন্টে, তবে ইস্ট ফ্রন্টে জাপানের সামরিক ও অর্থনৈতিক প্রযুক্তি এবং ফিলিপাইনের সাথে জোট চীনকে তার নিজের ঘরের কাছে ব্যস্ত রাখবে। সামরিক শক্তি, অর্থনৈতিক বিকল্প তৈরি, প্রযুক্তির অংশীদারিত্ব এবং আসিয়ান অঞ্চলে জোট গঠন সব মিলিয়ে ভারত জাপানের এই সাম্প্রতিক রসায়ন, এর সঙ্গে ভারত ইন্দোনেশিয়ার একসাথে চুক্তি এই ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের চাকাটিকে বহু গুণ শক্তিশালী করে দিল। কোয়াড, যার মধ্যে ভারত, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার জোট তো আছেই, তবে দ্বিপাক্ষিক স্তরে ভারত জাপানের এই গভীরতা বেজিং এর ওপরে কৌশলগত চাপ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, এটা বলা যায়। যারা বলেন যে নরেন্দ্র মোদী কেন এত বিদেশ সফর করেন, তাহলে বুঝলেন যে কিভাবে কেন বিদেশ সফর করছেন। আজকে ভারত সারা বিশ্বের দেশগুলোর কাছে ভারতের যে অ্যাকসেপ্টেবিলিটি এবং ভারতের সাথে মিলে কাজ করার যে প্রবণতা, সেটা নরেন্দ্র মোদীর বিদেশ সফরের একটা বড় প্রাপ্তি। আজকে দেখুন ইন্দোনেশিয়ার সাথে যেভাবে চুক্তি করলেন, ভিয়েতনাম, ফিলিপিন্স, জাপান, একেবারে চারদিক দিয়ে এখন চীনের ঘরের দরজার গোড়ায় ভারত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটাই আজকের, এই জন্যই বললাম নেহলে পে দহলা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। যারা খুব আনন্দ পাচ্ছিলেন বাংলাদেশ এবং চীনের নৈকট্যে, তাদেরও ঘুম এখন উড়বে। এখনকার মতো রাখছি, ধন্যবাদ।